আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। গণশুনানি ছাড়া বিদ্যুৎ জ্বালানির দাম নির্ধারণ করবে না সরকার। বাঁধ বন্ধে ভারতকে 24 ঘন্টার আলটিমেটাম গণ অধিকার পরিষদের। জানাবো, কমতে পারে বৃষ্টি, উন্নতি হতে পারে বন্যা পরিস্থিতির। আখাউড়ায় বন্যা, বিপজ্জনক অবস্থায় হাওড়া নদীর পানি। দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্কে সতর্ক থাকতে হবে বলছেন জাগপা। এবং সর্বশেষ জানাবো, বন্যায় কুমিল্লায় 4 জনের মৃত্যু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গণশুনানি ছাড়া বিদ্যুৎ জ্বালানির দাম নির্ধারণ করবে না সরকার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অধ্যাদেশ 2024-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সেই অধ্যাদেশে অনুযায়ী গণশুনানি ছাড়া সরকার বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণ করবে না। বৃহস্পতিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিদ্যুৎ উৎপাদন, গ্যাস ও পেট্রোলিয়াম জাত পদার্থের ব্যবস্থাপনার ট্রাফিক নির্ধারণ, ভোক্তার স্বার্থ সংরক্ষণ ও প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির লক্ষ্যে 2003 সালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, 2003 সালের 13 নভেম্বর আইন প্রণীত হয়। পরবর্তী সময় 2005, 2010, 2020 ও 2023 সালে আইনটি সংশোধন করা হয়। ইতিপূর্বে আইনটি সংশোধন করে এর 34 ধারার সঙ্গে 34 ক ধারা সংযোগ করা হয়। সেটি হলো 34 ক, ট্রাফিক নির্ধারণ, পুনর্নির্ধারণ বা সমন্বয়ের সরকারের ক্ষমতা। এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, বিশেষ ক্ষেত্রে সরকার সরকারি গ্যাজেট বিজ্ঞাপন প্রজ্ঞাপন দ্বারা ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে জনস্বার্থে কৃষি শিল্প, সার, ব্যবসা বাণিজ্য ও গৃহস্থলী কাজের চাহিদা অনুযায়ী এনার্জির নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করিবার লক্ষ্যে উদাহের উৎপাদন বৃদ্ধি, সঞ্চালন, পরিবহন ও বিপণনের নিমিত্ত দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে বিদ্যুৎ উৎপাদন, এনার্জি সঞ্চালন, মজুতকরণ, বিপণন, সরবরাহ, বিতরণ এবং ভোক্তা পর্যায়ে ট্রাফিক নির্ধারণ, পুনর্নির্ধারণ বা সমন্বয় করতে পারিবে। বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ উৎপাদন এবং গ্যাস সম্পাদক ও পেট্রোলিয়ামজাত পদার্থের ট্রাফিক বা মূল্য নির্ধারণের গণশুনানির মাধ্যমে জনগণের অধিকার সম্পৃক্ত স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন, জনপ্রত্যাশা ও ভোক্তার স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন 2003 এর উপরোক্ত 34 ক ধারা বিলুপ্ত করার লক্ষ্যে অধ্যাদেশ জারির বিষয়ে উপদেষ্টা পরিষদ বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বাঁধ বন্ধে ভারতকে 24 ঘন্টা আলটিমেটাম গণ অধিকার পরিষদের। ভারতের ত্রিপুরায় বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের সৃষ্ট বন্যায় প্রতিবাদ জানিয়েছে গণ অধিকার পরিষদের শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন পালন করে সংগঠনটির নেতাকর্মীরা এরপর সংগঠনটির শিক্ষার্থীদের পক্ষ থেকে 7 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসে গিয়ে 7 দফা দাবি উপস্থাপন করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান। ভারতীয় দূতাবাস থেকে ফিরে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, আমরা ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষকে জানিয়েছি তারা যেন বাংলাদেশের সীমান্ত লাগোয়া অভিন্ন নদীগুলো যেসব বাঁধ খুলে দিয়েছে তা দ্রুত বন্ধ করে দেয়। তারা যদি এই 24 ঘন্টার মধ্যে আমাদের এই দাবি না মানে তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব। ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে তারা আমাদের দাবিগুলো সে দেশের সরকারকে জানাবে। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হলো আগামী 24 ঘন্টার মধ্যে ভারত যেসব বাঁধ খুলে দিয়েছে সেই সবগুলো বন্ধ করতে হবে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে পাঠাতে হবে, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ করতে হবে। বিএসএফ এর আগে বৃহস্পতিবার 22 আগস্ট দুপুর 2:30টার দিকে রাজধানীর শাহজাদপুর কনফিডেন্স সেন্টারের সামনে থেকে এই মার্চ শুরু হয়। কমতে পারে বৃষ্টি, উন্নতি হতে পারে বন্যা পরিস্থিতির। মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্ন অঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটেছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পানি উন্নয়ন বোর্ডের এই সংস্থা জানিয়েছে, আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাত কমে আসতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চল এবং ত্রিপুরা রাজ্যের অভ্যন্তরীণ অববাহিকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। এতে করে ফেনী, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার ও চট্টগ্রামের নিম্ন অঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্যের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও এর কাছাকাছি উজানের
ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এই সময় উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই ও ধোলাই নদ সংলগ্ন নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরে উন্নতি হতে পারে। আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল ও কাছাকাছি উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। এ সময় কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের বখুরি, ফেনী, গোমতী, হালদা নদীর নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তী সময় উন্নত হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সমতলে ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা নদের পানি কমে যাচ্ছে, আর পদ্মা নদীর পানি সমতলে স্থিতিশীল আছে। আগামী 48 ঘন্টায় এসব নদীর পানি সমতলে কমে যেতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। এটি ব্যবহৃত থাকতে পারে আগামী 24 ঘন্টা পর্যন্ত। আখাউড়ায় বন্যা বিপজ্জনক অবস্থায় হাওড়া নদীর পানি। টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসার ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হাওড়া নদী ও জাজিরা খালে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর তীরবর্তী এলাকাগুলো প্লাবিত হয়েছে, সংখ্যা সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যার। এছাড়া গত 2 দিনে 7 ইউনিয়নের 36 গ্রামের 1200 পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। পানি উন্নয়ন বোর্ড পাউবো কুমিল্লা নির্বাহী প্রকৌশলী চদ মোহাম্মদ মঞ্জু হোসেন বলেন, এই মুহূর্তে হাওড়া নদী ও জাজির খাল সহ বিভিন্ন স্থানে পানি বিপদসীমার উপরে আছে। এছাড়া কালন্দি খাল, কাঁচা খাল ও জাজিরা খালের পানি বাড়ায় বন্যা হয়েছে। এদিকে গতকালের চেয়ে আজ সকাল থেকে বন্দরের পাশে বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকছে। এতে বন্ধ হয়ে পড়েছে বন্দরের বাণিজ্য ও যাত্রী পারাপার। তাছাড়া উপজেলার বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বঙ্গেরচর, সাহেবনগর সহ অন্তত 36টির বেশি গ্রামে পানি ঢুকে পড়েছে। এর আগে বুধবার দিনগত রাত 2টায় খালাপাড়া সড়ক ও বৃহস্পতিবার ভোরে কর্নেল বাজার থেকে ইটনা সড়কের বাঁধের অংশ ভেঙে পানি ঢুকতে শুরু করে। খবর পেয়ে জেলার প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্বরত সেনাবাহিনী সদস্যদের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজাল পারভিন রুহি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। ইউনিয়নের গাজালা পারভিন জানান, আখাউড়ায় 54টি প্রাইমারি বিদ্যালয় ও 2টি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র করা হয়েছে। দুর্গতদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন থেকে ত্রাণ বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে দুর্গতদের মধ্যে দেওয়া হবে। দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্কে সতর্ক থাকতে হবে বলছেন জাগপা। দিল্লির সঙ্গে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এস.এম. রহমতুল্লাহ ভূঁইয়া। রহমতুল্লাহ বলেন, 1971 সালে বাংলাদেশের রক্ত অর্জিত স্বাধীনতাকে ভারত এখনো মেনে নিতে পারেনি। কারণ মুজিব চুক্তিতে পূর্ব পাকিস্তানে ভারত তাদের অংশ বানাতে চেয়েছিল। তাই 1971 সালের স্বপ্ন পূরণ করতে না পেরে ভারত সবসময় আওয়ামী লীগকে তাদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। তিনি বলেন, ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য মুজিব সরকার হয়েছিল ভারতের গোলাম, আর শেখ হাসিনা সরকার হয়েছিল ভারতের কৃতদাস। 1971 সালে দখলদারত্বের জন্য ভারত প্রেসক্রিপশনে বাংলাদেশ হয়ে ওঠে বধ্যভূমি, আবার কখনো রক্তভূমি। বাংলাদেশকে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করার আহ্বান জানিয়ে জাগপার এই নেতা বলেন, ভারত কখনো বাংলাদেশকে ভালো দৃষ্টিতে দেখেনি। পিলখানা গণহত্যা, সীমান্ত হত্যা, পানি আগ্রাসন, শাপলা চত্বরে আলেম ওলামা গণহত্যা এবং ছাত্র জনতার উপর গণহত্যা চালানো সবই ভারতের পরিকল্পনার অংশ। তিনি বলেন, দেশবাসীর মনে থাকার কথা, 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি ভারত তাদের বিজয় হিসেবে আখ্যায়িত করেছে। 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠক আন্দোলনের মাধ্যমে 1/11 পদ সৃষ্টি করার পরে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসিয়ে ভারত তাদের ভবিষ্যৎ পরিকল্পনা চূড়ান্ত করতে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি আরো বলেন, 2014, 2018, 2024 সালে নির্বাচন ঘিরে ভারত শেখ হাসিনাকে তাদের পুতুল সরকারে বানিয়ে বাংলাদেশে ভারতের আধিপত্য গড়ে তোলে। শুধু তাই নয়, সুতরাং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশকে সাবধানতা অবলম্বন করতে হবে। রহমতুল্লাহ ভূঁইয়া ভারত সরকারের কাছে আওয়ামী লীগের সভানেত্রী চেয়েও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে বলেন, দেশে গণহত্যা চালিয়ে যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে তাকে ভারত সরকার আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে বেইমানি করেছে। অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিন, কূটনৈতিক সম্পর্ক ভালো রাখুন। জাগপার নেতা বলেন, আমার নেতা মরহুম শফিউল আলম প্রধান ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমৃত্যু সংগ্রাম করে গেছেন। শফিউল আলম প্রধানের আদর্শে একটি বাংলাদেশ, তার আদর্শের পথ ধরে জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও সহ সভাপতি রাশেদ প্রধানের নেতৃত্বে জাগপা এগিয়ে যাবে এবং ভিন দেশি আগ্রাসন রুখে দেবে। বন্যায় কুমিল্লায় 4 জনের মৃত্যু।
কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত কুমিল্লা বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। চলমান বন্যায় কুমিল্লায় এখন পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 2 জন বন্যার পানিতে তলিয়ে, একজন বৃষ্টির মধ্যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এবং একজনের মাথায় গাছ পড়ে মারা গেছেন। মৃতরা হলেন নাঙ্গলকোট পৌরসভার দাউদপুর এলাকার কেরামত আলী, কুমিল্লা শহরের ছোট এলাকার কিশোর রাফি, চৌদ্দগ্রাম উপজেলার সোনাকাঠি গ্রামের কানু মিয়ার ছেলে শাহাদাত হোসেন এবং লাকসামে পানিতে তলিয়ে মারা যাওয়া শিশুর নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়দের বরাত দিয়ে নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশিস চৌধুরী জানান, বুধবার রাতে মাছ মারতে গিয়ে স্থানীয় একটি সেতুর নিচে তলিয়ে যান নাঙ্গলকোটের দাউদপুর এলাকার কেরামত আলী। প্রবল স্রোতে হারিয়ে গেলে স্থানীয় লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে একটু দূরে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চট্টগ্রামে বন্যার পানিতে মাছ ধরার সময় গাছ পড়ে শাহাদাত হোসেন নামে এক প্রবাসী মারা গেছেন। বুধবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাঠিয়া পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত সোমবার বিকেলে সোহরাব হোসেন নামে এক আইনজীবী বৃষ্টির মধ্যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। কুমিল্লা নগরীর সালাউদ্দিন মোড়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডায়াগনস্টিক সেন্টারে রেখে বের হলে বৃষ্টির পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি মারা যান। কোতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া বলেন, দুর্যোগ মোকাবেলায় সবারই সতর্ক থাকা উচিত। জেলা প্রশাসনের পক্ষ থেকে চলমান বন্যায় দুর্গতদের সহায়তায় কাজ চলছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মানুষদেরকে বারবার নিরাপদ আশ্রয়ে চলে যেতে অনুরোধ করছি। কুমিল্লার সিভিল সার্জন ডক্টর নাসিমা আক্তার বলেন, জেলার 17টি উপজেলায় 17টি চিকিৎসক দল গঠন করা হয়েছে। উপজেলা চিকিৎসক দল থেকে ইউনিয়ন পর্যায়ে চিকিৎসক দল গঠন করা হয়েছে। পর্যাপ্ত ওষুধ ও খাওয়ার স্যালাইন সরবরাহ করা হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।